যত বিতর্কই হোক না কেন সেনা প্রধানের ভাষণ নিয়ে আমার মন বলতেছে সেনা প্রধান পুরোপুরি মানসিক সাপোর্ট দিবেন। ওনাদের পক্ষে না গেলে রক্তের বন্যা বয়ে যেত। এদিকে আবারও ডোনাল্ড ট্রাম্পের বিশাল পরিকল্পনা বাংলাদেশ নিয়ে সেনাপ্রধানকে দিয়ে কঠিন একটি পদক্ষেপ নেয়। আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে শেখ হাসিনা, ডক্টর ইউনূসের কপাল পুড়ে। দেশে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি, গৃহযুদ্ধর থেকেও তাণ্ডব বেশি চলছে। কি হবে এবার বাংলাদেশের? সারা বিশ্ব এখন বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। সেনাপ্রধান তার বক্তব্যে কি বার্তা দিতে চাইলেন, এই নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য দেওয়ার সময় তার অভিব্যক্তি এবং বক্তব্যের ভাষাও বেশ কড়া মনে হচ্ছে, যা দেখে রাজনীতিবিদদের একাংশ তাই অবাক হয়েছেন। তার কথা মাঝপথে নিজেই থামিয়ে দিলেন ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। যেন পুরো খ্যাপাটে ট্রাম্প। তিনি হঠাৎ প্রধানমন্ত্রীর কথার মাঝে বলে ওঠেন অনেক হয়েছে, চুপ কর। জাতীয় নাগরিক পার্টি তীব্র বিতর্কের সম্মুখীন হচ্ছে। শুরুতেই তারা অঘটন ঘটিয়ে দিয়েছে। অনেক রাজনৈতিক দল পাইছি, এর মধ্যে কিছু কিছু রাজনৈতিক দল নাম সর্বস্ব, কিন্তু বড় রাজনৈতিক দল শেষ পর্যন্ত বাংলাদেশে দুইটাই ছিল, আওয়ামী লীগ এন্ড বিএনপি। আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগ নাই। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন। রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস, ঠোঁট কাটা অভ্যাস, যার উপর জিদ উঠতো। গাইস, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকে জানতে পারবেন সেনাপ্রধান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানি আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা, সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে আজকে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। প্রথমটি হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি একটি বক্তৃতা করেছেন সেটি, এবং অন্যটি হচ্ছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন। এই ভিডিওতে আমি প্রথমটি নিয়ে কথা বলবো এবং এটির যে প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন দুপুর 2টার দিকে 5ই আগস্ট। যে মুহূর্তে 2024-এর 5ই আগস্ট সকালবেলা নেট বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য এবং হাজার হাজার ছাত্র জনতা গণভবনের দিকে রওনা হলো লাঠি হাতে, অনেককেই আমি দেখেছিলাম। এবং টেলিভিশনের স্ক্রলে একটি সংবাদ ব্রেকিং নিউজ প্রচার করা শুরু করলো। দুপুর 2টায় সেনাপ্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তখন অনেকেই ধারণা করতে শুরু করেছিলেন হয়তোবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে অথবা দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। কিন্তু সেনাবাহিনী প্রধান তার ভাষণ দেওয়ার সময় বারবার পরিবর্তন হচ্ছিল এবং তিনি সবশেষ 3:45 দিকে তিনি ভাষণ দেন। তবে তার আগেই খবর প্রকাশিত হয় যে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে দেশের বাইরে চলে গেছেন এবং তাকে বহনকারী হেলিকপ্টার বাংলাদেশ ত্যাগ করেছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান তিনি খুব ধীরস্থির এবং শান্তশিষ্টভাবে তিনি এই বিষয়গুলো ঘোষণা করেছেন, কনফার্ম করেছেন জাতির কাছে এবং একই সাথে তিনি বলেছেন যে তিনি সকল অন্যায়ের বিচার করা হবে, জনগণকে আশ্বস্ত করেছেন এবং একই সাথে তিনি জানমালের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মানুষ আশ্বস্ত হয়ে ছিল তার কথায়। এর পরবর্তীতে নানান ঘটনাক্রমে সরকার গঠন হয় এবং সরকার গঠনের পরে 6 মাস পরে দেখা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি অনেক অনেক ঘোলাটে হতে শুরু করেছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব বাজে হয়ে গেছে। এবং আগস্টের 5 তারিখে ভারত থেকে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন এবং সেই ভাষণ শুরু হওয়ার আগেই তার ভাষণ দেবেন সে প্রতিক্রিয়ায় ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যেই ভবন সেটি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং শেখ হাসিনা ভাষণ দেন ছাত্র জনতার উদ্দেশ্যে। এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি দেশে একের পর এক নানান ধরনের ঘটনা অঘটন নানান ঘটনা ঘটছে এবং দেশের মানুষ স্বস্তিতে নেই। এবং সেনাবাহিনী কেন কঠোর হচ্ছে না, আইন শৃঙ্খলা কেন ঠিক হচ্ছে না, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এবং একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতা নিয়েও নানান ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। এবং এই পরিস্থিতিতে আমরা দেখতে পেলাম যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যেই ৫৭ জন যোগ্য সেনা অফিসার নিহত হলেন ২০০৯ সালে, সেই বিডিআর হত্যাকাণ্ডের দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে তিনি আজকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি অনেকটাই খোলামেলাভাবে তিনি কথা বলেছেন এবং সেই বক্তৃতায় কিছু বিষয় তিনি বারংবার গুরুত্ব আরোপ করেছেন। সেই বিষয়টি খুবই স্পর্শকাতর দেশের জন্য এবং একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর জন্য একটি কড়া মেসেজ রয়েছে সেই ভাষণে। সেটি কি? তিনি বারংবার বলেছেন, আমরা যদি পারস্পরিক হানাহানি বন্ধ না করি তাহলে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে। এটা কিন্তু খুব কড়া বার্তা এবং এই একই জিনিস তিনি বারংবার বলেছেন। তার বক্তৃতার বিভিন্ন পর্যায়ে এসে বারংবার তিনি এই একই লাইন বলেছেন। তার মানে বিষয়টা আসলেই উদ্বেগজনক। তিনি প্রতিবার এই একই কথা বলার সময় তিনি আরেকটা বিষয়ে জোর দিয়েছেন। তিনি বলেছেন বারংবার যে আমি কিন্তু সাবধান করছি আপনাদেরকে, আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করছি, পরে কিন্তু বলবেন না যে সতর্ক করা হয়নি। তার মানে এই বিষয়টা অনেক সিরিয়াস পর্যায়ে কিন্তু গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এবং একই সাথে তিনি আরেকটা বিষয়ে খুব জোর দিয়ে বলেছেন, সেটি হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নানান ধরনের যেই ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলা হচ্ছে। তিনি বলেছেন যে সেনা সদস্যদেরকে বিডিআর এর বিদ্রোহ সদস্যরাই হত্যা করেছে এবং এটাই এখানে ফুল স্টপ। তিনি ফুল স্টপ শব্দটি ব্যবহার করেছেন। এটাও কিন্তু অনেক বড় একটি কড়া বার্তা কিন্তু। এবং দেখেন এই কড়া বার্তাগুলো মূলত কাদের জন্য সেটা আরো বেশি ইম্পর্ট্যান্ট। এর পরবর্তীতে তিনি আরো একটা বিষয় বলেছেন, সেটি হচ্ছে নির্বাচনে, যে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে এবং একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী পাশে থাকবে বা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গেও তিনি এই বিষয় নিয়ে কথা বলেছেন। বারংবার তাদের আলাপ আলোচনা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু একেবারেই খোলামেলাভাবে বলেছেন অনেক কিছু। আমি ঠিক জানি না ভেতরে কি চলেছে। একটা জিনিস আমাকে খুব অবাক করেছে, ধরেন আমাদের যারা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বে থাকেন তারা কিন্তু কারোর নাম ডিরেক্টলি বলেন না ওরকম ভাবে। যেমন ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতেন। কিন্তু শেখ হাসিনার সরকার যখন তাকে রাষ্ট্রপতির পদে নিযুক্ত করলেন তখন থেকে শেখ হাসিনা কিন্তু, বা যখন মনস্থির করলেন শেখ হাসিনা তখন থেকে রাষ্ট্রপতির পা ছুঁয়ে বা কদমবুসি করা সেটি গ্রহণ করতেন না। কেন? কারণ ওই পদের প্রতি একটা সম্মান, গুরুত্ব, কারণ এটি সাংবিধানিক পদ, রাষ্ট্রের সর্বোচ্চ পদ। হয়তোবা আমাদের মন্ত্রী পরিষদের যেই
সরকারের যে প্রসিডিউর, সেই প্রসিডিউরের রাষ্ট্রপতির খুব বেশি ভূমিকা না থাকলেও সাংবিধানিক পদে রাষ্ট্রপতি মহামান্য। রাষ্ট্রপতির আগে কিন্তু মহামান্য বলে এবং প্রধানমন্ত্রীর আগে বলে মাননীয়। তাই রাষ্ট্রের কোনো সাংবিধানিক মানুষ যখন অন্য একটি সাংবিধানিক পদের মানুষের নাম উচ্চারণ করেন, তখন কিন্তু তার আগে তার পদবি এবং একই সাথে যদি সেটার আগে মহামান্য বা মাননীয় হয় সেটিও ব্যবহার করেন, এবং এটা আমরা দেখে এসেছি। আমি জানি না আপনারা এটি লক্ষ্য করেছেন কিনা, সেনাপ্রধান সাহেবের বক্তব্যে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রসঙ্গে যখন তিনি কথা বলছিলেন, তখন তিনি কিন্তু ডক্টর ইউনূস শব্দটি ব্যবহার করেছেন। তার আগে তিনি প্রধান উপদেষ্টা ব্যবহার করছিলেন না বা মাননীয় প্রধান উপদেষ্টা ব্যবহার করছিলেন না। মাননীয় ব্যবহার করা না করা সেটা হতে পারে, হয়তোবা করছেন না, কিন্তু প্রধান উপদেষ্টা এই পদবিটি তিনি কেন ব্যবহার করছেন না বা করেননি, নাকি এটি অবচেতনভাবে তিনি করেননি, নাকি এটি মূলত তিনি সচেতনভাবে এড়িয়ে গেছেন, এই ব্যাপারটা আমার আসলে বোধগম্য নয়। আমার কাছে ক্ষুদ্র মস্তিষ্কে আমার কিছুটা বলা যায় কিছুটা একটুখানি বিব্রত, বা আমি একটুখানি ভাবনার চোখে আমি এটা দেখছি যে তিনি কেন প্রধান উপদেষ্টা তিনি ব্যবহার করেননি। কারণ হচ্ছে, ধরেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমার বয়সে অনেক ছোট একজন মানুষ, অনেক ছোট, এবং সমকালীন ধরেন ওই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, ধরেন আসিফ নজরুল সাহেব, তিনিও তাদের তুলনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র শিক্ষকের সম্পর্ক। কিন্তু যখন আসিফ নজরুল সাহেব যখন রাষ্ট্রের কাজের দায়িত্ব নিয়ে বা তিনি যখন কথা বলবেন, তখন তিনি কিন্তু আসিফ সম্বোধন করে তিনি কথা বলবেন না, পদবি তাদের দুজনের সমান। তিনি তখন বলবেন যে সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এভাবেই বলবেন। কিন্তু এটাই আমরা দেখে এসেছি। এখন আমি জানি না এর ভেতরে বাইরে কোনো ধরনের কথা রয়েছে কিনা, সেটা জানি না। তবে একটা জিনিস এখানে স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এবং এমন নয় যেটা তিনি এখন এসে বলেছেন, তিনি এটা আরো অনেক আগেও বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী 1.5 বছর মানে 18 মাস সাপোর্ট করবেই, সেটা তিনি বলেছেন। এবং 18 মাসের মধ্যে আপনারা দেখবেন এর মধ্যে 7 মাস সময় শেষ। 7 মাসের মধ্যে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এবং একই সাথে তিনি সেনাবাহিনীর প্রধান এটি বারংবার বলেছেন যে আন্ডারমাইন করা হচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠানকে, সেটা পুলিশ হোক, সেনাবাহিনী হোক, তাদের পুলিশ সদস্য অনেকের নামে মামলা, গুম খুন, অনেক কিছু নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন এবং অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং বারংবার তিনি একটা জিনিস বলেছেন, আমি কিন্তু সতর্ক করছি। তার মানে নিশ্চয়ই কোনো কিছু ঘটছে। এবং তিনি একই সাথে পারস্পরিক হানাহানি, কাদা ছড়াছড়ি বন্ধে জোর দিয়েছেন। এটি কি কোনো ধরনের বার্তা বর্তমানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতি কড়া কোনো বার্তা? কারণ সেনাবাহিনী যদি 5ই আগস্ট গুলি চালাতো, তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হতো। সেনাবাহিনী প্রধানের সুদূর প্রসারী চিন্তা ভাবনাতে হয়তোবা বাংলাদেশ আরো বড় সংঘাত থেকে বেঁচে গেছে। কিন্তু দেশের মানুষ যেটা প্রত্যাশা করেছিল বিপ্লব পরবর্তী সময়, সেটি আসলেই বেড়াচ্ছে, পালানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে মানুষের সাথে। দ্বিমতের আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন সংগঠনের সাথেও তারা ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে বলে আমার কাছে তথ্য আসছে। এক বাক্যে তাদের এখন দৌড়ানি শুরু হয়ে গিয়েছে।
যেটা আমি দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত প্রতিদিন বলতেছিলাম, যার জন্য যে চিকিৎসা, সেই চিকিৎসা না দিলে আসলে সেই জায়গায় সুন্দর কোনো কিছু আশা করা যায় না। আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তার চিকিৎসাটা হচ্ছে দৌড়ানির উপরে রাখা। যে ব্যক্তি মুগুর দিয়ে দল চালিয়েছে, মুগুর দিয়ে মানুষকে দমন করেছে, সেই ব্যক্তিকে আপনি মুগুর দিয়েই প্রতিহত করতে হবে। আপনি মুগুরের জায়গায় ভালোবেসে তাকে চকলেট দিবেন, খাবার দিবেন, ভালোবাসবেন, এত ভালোবাসা নেওয়ার মতো ক্যাপাসিটি এই আওয়ামী লীগের বাংলাদেশে হয় নাই। তো যে কারণে আজকের ভালো লাগছে যে গতকালকে থেকে আজ পর্যন্ত ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দৌড়ানিতে ব্যস্ত। এখন মাগরে বাবারে বাঁচা বাঁচা, এই বাঁচানোর তালের মধ্যে এখন পড়ে গিয়েছে আওয়ামী লীগ। আমি বারবার বলেছিলাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তোমাদেরকে বাংলাদেশের জনগণ সম্মান করে, যে ভালোবাসা দিয়ে যতটুকু করেছে 5 তারিখের পরে, এইটা তোমার আওয়ামী লীগের নেতারা কোনোদিন কল্পনা করে না যে আওয়ামী লীগ এতটা ভালো থাকতে পারবে। ওরা যদি ষড়যন্ত্র না করত, ওরা যদি নতুন করে কোনো কিছু আমাদের বিরুদ্ধে না করত, জনতার বিরুদ্ধে তারা যদি কিছু না করত, তাহলে আজকে কি হতো? আজকের এই মুহূর্তের বাংলাদেশে আওয়ামী লীগের বিষয়টাই হয়তো এদেশের জনগণ ভুলে যাইত। মনে করতো দরকার কি, যা গেছে গেছে, 5 তারিখে শেষ, এখন ওরাও নাই, আমরা আমাদের মতো আছি। কিন্তু চিন্তা করে দেখেন, দলটা বাংলাদেশ থেকে খুন করে পালাইলো, দলটা বাংলাদেশ থেকে মানুষদেরকে ধ্বংস করে শেষ করে পালাইলো। এই দলটা বাংলাদেশের আবার জনগণের বিরুদ্ধে যা ইচ্ছা তা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে নতুন করে আবার হুমকি ধামকি দিচ্ছে। গতকালকে শুনলাম যে শেখ হাসিনা বলছে যে আবু সাইদের যে মৃত্যু, এটা নিয়ে তার সন্দেহ, এটা নাকি এআই থেকে বানানো। আবার শেখ হাসিনা বলছে, ছাত্র জনতা, তোমাদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই যে চরম একটি মিথ্যাবাজ, এই অতিরিক্ত মিথ্যাবাজি আজকে ধরা খেয়েছে। বাংলাদেশে এখন সমগ্র জায়গায় ঈদ মোবারক চলছে, আনন্দ চলছে। 5 তারিখে যেটা আমাদের ভাইয়েরা বোনেরা দেশবাসী করতে পারে নাই, সেটা 5ই ফেব্রুয়ারি এসে তারা নতুন করে করতে পেরেছে। এখন দৌড়ানির অবস্থানটা এমন হয়েছে, দৌড়াইতে দৌড়াইতে তারা এখন গর্তের ভিতরে লুকাবে, সেজন্য বিরোধী মতের মানুষদেরকে খুঁজছে। আমি যেটা বলছি, অনেস্টলি বলছি, যে আমার কাছে পর্যন্ত তথ্য আসছে, ভাইয়া বাঁচানোর কি করা যায়। আমার নেত্রী শেখ হাসিনা যা ভুল করেছে তাই বলে আমাদেরকে আপনারা দূরে ঠেলে দিয়েন না, আমরা পারবো না, আমরা পারছি না। তো এত যাদের শক্তি, যারা এত কিছু করে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে 24 ঘন্টা ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, তারা আবার কি করে বাংলাদেশের রাজনীতিতে মাথা গলাতে চান? আপনাদের রাজনীতি তো সেদিন শেষ হয়ে গিয়েছে যেদিন আপনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। শেখ হাসিনা যেদিন বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে নিজে এখান থেকে পালিয়ে গিয়েছে, সেদিন কিন্তু তার চূড়ান্ত পতন নিশ্চিত হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, আজকে একটু আগে শাওন গ্রেপ্তার হলো। আপনারা জানেন যে এই শাওন আর একজনের কিভাবে স্ত্রী, হোয়াট এভার ইট ইজ, এটা আপনারা ভালো করে জানেন। সেই ভদ্র মহিলা গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগের সাথে গোপন আতাত করে দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করতে চেয়েছিল, এটা এখন ডিবির তদন্তে বের হবে। আমরা আশা করি সৎভাবে, সুন্দরভাবে তদন্তে বের হয়ে আসুক কি তারা চায়, কি তারা ক্ষতি করছে, কি তারা করবে। আমার এই সোনার বাংলাদেশকে ধ্বংস করতে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেয়া হবে না, হবে না, হবে না। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে এই শাওনের মতো যারা
পুটপুট করে মুখ খোলা শুরু করেছিলেন। এখন হয়তো অনেকেই খুলবেন না, কিছু মানুষ আমাদের এই গত দুদিনের অ্যাক্টিভিটিস থেকে ইতিমধ্যেই শিক্ষা পেয়ে যাচ্ছেন যে আর হয়তো মুখ খুলবেন না। সে কারণে আমরা অনেক শত্রুকে হয়তো চিনবও না, কিন্তু কিছু শত্রু আমরা চিনে ফেলেছি, যাদের কাছে শেখ হাসিনার ছবি সহ ডাস্টবিন হলে কষ্ট লাগে, যাদের কাছে শেখ হাসিনার কোনো এক জায়গায় যেখানে তারা অবৈধ সম্পদ দিয়ে অট্টালিকা করেছে সেগুলোতে জনগণ ভুল রেজাল্ট নিয়ে গেলে কষ্ট লাগে, বুঝতে হবে তারা এই 24-এর গণ অভ্যুত্থান বিরোধী, 24-এর ছাত্র জনতার বিরোধী, এবং তারা এই দেশের জনগণের কোনো সত্যিকার জনগণের ভালোবাসার কোনো মানুষ নয়। আজ যখন মানুষ হাহাকার করছে, শত শত মানুষকে খুন করে শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে, সেগুলো আপনাদের কোনো খোঁজ নেই, আপনারা সেটা জানেনও না। উল্টো এখন শেখ হাসিনার জন্য মায়াকান্না দেখাতে আসছেন কিছু কিছু লোক, এটা এই দেশের জনগণ বরদাস্ত করবে না। যাই হোক, উচিত শিক্ষা কিন্তু তারা পেয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগের জন্য অপশন একটা, হয় ফ্রন্ট গিয়ারে তুমি দৌড়াইতে থাকবা, দেখবো তোমার দৌড়ের তাল কতটুকু, আর না হয় তুমি হয়তো এখনো যদি স্টপ হয় এদের অবৈধ অ্যাক্টিভিটিস, হয়তো জনগণ ক্ষমা করে দিলেও দিতে পারে, আমি জানি না। তবে যে অপকর্ম তারা করেছে তাতে এই 5 তারিখ এবং 6 তারিখ, গতকালকে এবং আজকে, এখন পর্যন্ত যতটুকু হয়েছে ইজ নট এনাফ। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে না, তারা এখনো তাদের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলে, তারা এখনো আরাফাতকে আপনার কি বলে বাংলাদেশের তথ্যমন্ত্রী বলে, তাদের সব মন্ত্রী পরিষদ ওই যেটা আগে ছিল এখন তারা সবই আছে। এখন বলেন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 5 তারিখ, 6 মাস হয়ে গেছে দেশে নতুন সরকার, আর এই ব্যাককলেরা বলে যে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে তাকে কিভাবে ভালোবাসবে জনগণ বলেন? তাকে কি করে বাংলাদেশের মানুষ প্রশ্রয় দিয়ে আজকের এই বাংলাদেশে স্বাধীনভাবে তাদেরকে চলতে দেবে বলেন? অর্থ সম্পদ লোপাট করেছে, ভালো কথা, চুরি করেছে, রাহাজানি করেছে, ধর্ষণ করেছে, সব কিছুর পরেও একটি জায়গায় আপনারা দেখেন যেটা আর কোনো কিছু দিয়ে সামাল দেয়া যাবে না, সেটা হচ্ছে এই মানুষকে হত্যা করা। এইটা তো মেনে নেওয়া যায় না। আজকের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকিয়ে থাকো, দেখো বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ কিভাবে হয়েছে। 0 পয়েন্টেও আমরা দেখিয়েছি, সেখানে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে সব দলের মানুষরা। আবার এখনো জনগণ ঐক্যবদ্ধ, গতকালকে যখন বলেছে ধানমন্ডি 32 নম্বরে আসো, কেউ বসে থাকে নাই, বাংলাদেশের যার যা কিছু আছে সে নিয়ে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। রাজনীতিবিদদের জন্য শিক্ষা আছে, যারা আওয়ামী লীগের আদর্শে আদর্শিত তাদের আগামীর পথ কিভাবে পরিচালনা করবেন সেটার জন্য শিক্ষা হচ্ছে গতকালকের রাত। যারা এখনো মনে করেন শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে আগামীর বাংলাদেশ গঠন করবেন, আপনি ভুল পথে আছেন। শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে শেখ হাসিনা যেই পথে গিয়েছে ওই একই পথে আপনাকেও যেতে হবে। কোনো ছাড় দিবে না এই তরুণ প্রজন্ম। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ, তারা রাজনীতিতে অনেক কিছু আপনার চাইতে আমার চেয়ে অ্যাডভান্স, বোঝার মতো দক্ষতা আল্লাহ তাদেরকে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকের এভাবে একটি দিন যাবে বাংলাদেশের কেউ কল্পনা করে নাই, এবং কল্পনা করেন নাই এটার 2টা কারণ। 5 তারিখ শেখ হাসিনা কল্পনা করে নাই যে 5ই আগস্ট তাকে বিদায় নিতে হবে। তো 5 তারিখে বাংলাদেশে একটা নিউ ফর্ম চালু হয়েছে, নিউ থিংস এর মাধ্যমে হাসিনার পতন হয়েছে। তো আপনি তো সেটা ধরতে পারবেন না। তো কিছু ব্যাককল বাঙালি রাজনীতিবিদ তারা মনে করছে ছাত্ররা 5 তারিখ করছে, এটা কিছুদিনের মধ্যে এদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গেছে, আবেগ বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের মাথায় নাই
যে আমরা যখন ক্ষমতায় বা পূর্বে যখন রাজনীতি ছিল তখন এখন থেকে 16 বছর 20 বছর আগের ইতিহাস, আর বাংলাদেশে এই 16 বছরে সব চেঞ্জ হয়ে গিয়েছে। হাসিনাকে যারা তাড়াতে পেরেছে তারা আপনার মতো আমার মতো আর একজন ক্ষুদ্র মানুষকে মানে 1 সেকেন্ড লাগবে না আপনাকে কাহেল করতে। এ কারণেই আজকের গতকালকে যেটা ঘটলো, বাংলাদেশের কারো কাছে এটার তথ্য নাই যে সাডেনলি এরকম কিছু হতে পারে, এবং গতকালের ইম্প্যাক্টটা যে আজও বাংলাদেশের সমগ্র জায়গায় চলমান থাকবে সেটাও কেউ ভাবতেও পারেন নাই। একদল আছে জুজুর ভয় দেখায়, বলে সেনাবাহিনী আসবে, অমুক বাহিনী আসবে। কিসের সেনাবাহিনী আসবে? সেনাবাহিনী তো আমাদের সাথেই আছে, ওরা তো 5 তারিখেই আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করে দিয়েছে, আবার কি আসবে? এসব মিথ্যা বানোয়াট বলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের ব্যাপারে কোনো সুযোগ নাই। এ দলটা একটি অভিশপ্ত দল, এদেরকে কোনোভাবে দাঁড়াতে দেওয়া যাবে না। মুগুর যা ও ব্যবহার করেছে ওর বিপরীতে ওটাই আপনাকে ব্যবহার করতে হবে। তো যেটা বলতেছিলাম, গতকালকের হঠাৎ করে ধাউ ধাউ করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়ে গেল। আওয়ামী লীগের বাচ্চাগুলো সব গর্তের ভিতরে লুকিয়ে গেল, এবং গর্তের ভিতরে এখন আরো লুকাবে। 5 দিন একটু ফেসবুকে এসে পুটুস পাটুস করে কোনো লাভ নেই। 15ই আগস্টের পরে আওয়ামী লীগ ছিল না, আবার এই 5ই আগস্টেও আওয়ামী লীগ ছিল না, আবার এই 5ই ফেব্রুয়ারিতেও আওয়ামী লীগের কাউকে আমি খুঁজে পাইনি। তাহলে বাংলাদেশের আগামীর রাজনীতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে, যেটা আপনাকে আমাকে আমাদেরকে অনুধাবন করতে হবে। আপনি ভাবছেন আপনি বিশাল পাওয়ারফুল, কিন্তু আপনি কিচ্ছু না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখনো গতকালকের রাতে সাধারণ মানুষরা যেভাবে উজ্জীবিত হয়ে হাসিনা ইস্যুতে মাঠে এসেছে, এইটা যে কেউ চাইলেই মাঠে আসবে না। কারণ হাসিনাকে জনগণ এমনভাবে ঘৃণা করে, হাসিনার এই ঘৃণাটা জনগণের হৃদয়ে পৌঁছে গিয়েছে। জনগণ এখন আর হাসিনা শুনলে বসে থাকতে পারে না। অতএব আগামী দিনে হাসিনাকে ভালোবাসা, হাসিনার প্রতি প্রেম, হাসিনার প্রতি আপনার অ্যাক্টিভিটিস আপনাকে ধ্বংস করা ছাড়া উপকার কিছুই করবে না। শত অপছন্দ যদি হয় আপনার, তারপরেও এই ছাত্র জনতার সাথে, যুবকদের সাথে, আগামীর বাংলাদেশের সাথে আপনাকে থাকতে হবে। তাহলে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, নাইলে পারবেন না। আপনি তো ভাবছেন আপনার বিশাল টাকা পয়সা, অর্থ সম্পদ কম আছে। আওয়ামী লীগের সব অর্থ সম্পদ রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছে। আজ আমরা বাংলাদেশের এই যে বিজয়, এই বিজয় আমাদের ধরে রাখতে হবে। এই যে আওয়ামী লীগের অধপতন, এই অধপতন এমন তলানিতে নিতে হবে যাতে করে ওরা কোনোদিন মাথা চাড়া দিয়ে আর বাংলাদেশের মানুষের উপরে খবরদারি করতে না পারে। ওরা যাতে এমনভাবে শিক্ষা অর্জন করে যে বাংলাদেশের ইতিহাসের পাতায় 100 বছর পরেও কোনো শাসক আসলে তার ওইখানে যেন লেখা থাকে যে এমন একটি দুঃসহ স্বপ্ন আওয়ামী লীগ দেখেছে, যে কারণে আওয়ামী লীগ ধ্বংসে রূপান্তরিত হয়ে গেছে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, যাকে তাকে নাপিত পর্যন্ত নিয়োগ দিত আওয়ামী লীগ। শোনেন, আপনাদের অনেকে অনেক সময় আওয়ামী লীগ বলে বেড়ায়, আর অনেকে হয়তো শুনে বুঝতেও পারেন যে আসলেই ষড়যন্ত্র দিয়ে কখনো সমগ্র আওয়ামী লীগের বাড়ি ঘর বুলডোজার দেয়া যায় না। ষড়যন্ত্র করে একজন ব্যক্তিকে আপনি গুপ্তভাবে হামলা করতে পারেন, ষড়যন্ত্র করে এইভাবে জাতির সামনে প্রকাশ্যে দিবালোকে জনতার সামনে এসে আপনি প্রতিরোধ করতে কখনোই কেউ পারে না। ষড়যন্ত্র হলে গণভবনের সামনে ছাদের উপরে মানুষগুলো দাঁড়িয়ে ওর আন্ডা, ডিম, বাচ্চা, মুরগি, হাঁস সব জনগণ দখলে নিয়ে খেয়ে ফেলতে পারে না। আর শেখ হাসিনাও পালিয়ে যেতে পারত না, পালিয়ে যাওয়া লাগতো না।
এটা ষড়যন্ত্র নয়, এটা জনতার বিজয়। জনগণ যখন ফুঁসে উঠেছে তখনই আমাদের বিজয় হয়েছে। এখনো জনগণ ফুঁসে উঠেছে আওয়ামী লীগের সকল অত্যাচারের বিরুদ্ধে। এখনো আমাদের এই বিজয় অব্যাহতই থাকবে। অতএব আওয়ামী লীগ প্রীতি দিয়ে কোনো লাভ নাই। বাংলার জনগণ আগামীর এই সোনার বাংলাদেশ গঠন করবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, সৎ, ভদ্র মানুষের মাধ্যমে। যে কারণে আমি বলছি লীগের দৌড় শুরু হয়ে গিয়েছে এবং তারা এখন গর্তে পালাবে। আমি তো মনে করি কিছুদিন পর এই গর্ত ফিল আপ হয়ে যাবে। এত অপরাধী ওদের আছে যে এই গর্তে আর জায়গা থাকবে না। দেখেন, কম্পেয়ার উইথ ইয়েস্টারডে, কালকে থেকে ওদের মোরালিটি ডাউন হয়ে গিয়েছে। আমি সে কারণে সরকারকে বারবার বলেছি গ্রেপ্তারের বিকল্প কিছু নাই। মলম যেখানে অসুস্থতা সেখানে মলম দিতে হবে। এখন ব্যথা এখানে মলম দেন, এখানে হবে না। আওয়ামী লীগকে জায়গা মতো মলম দিয়ে দিতে হবে, দোসরদেরকে জায়গা মতো বিচার করতে হবে, ওদেরকে জায়গা মতো গ্রেপ্তার করতে হবে। তাহলেই দেখবেন ঠান্ডা হয়ে গিয়েছে। কালকে একদিনের অ্যাক্টিভিটিসে, তাতে সরকারের কোনো অ্যাক্টিভিটিস নাই, শুধু ছাত্র জনতার অ্যাক্টিভিটিসে আওয়ামী লীগ গর্তে লুকাতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে, ফুসফাস বন্ধ হয়ে গিয়েছে, ওদের সব খিচে ছোট হয়ে গিয়েছে। এখন আর ওরা পারবে না। অতএব আমাদের এই মুগুর অব্যাহত রাখতে হবে। যেমন লোক তেমন ব্যবহার। আপনার লোক সন্ত্রাস, আপনার কাছ থেকে মানি ব্যাগ ছিনতাই করবে, টাকা ছিনতাই করবে, আর আপনি ওনারে বলবেন যে না আপনার সাথে কোলাকুলি করি। তা আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্য একটি গজব, গজবের সাথে আমাদের কোনো কোলাকুলি নেই। সে কারণে বলছি ওদেরকে আমাদের এখন দৌড়ের উপরেই রাখতে হবে। এমন দৌড় দিতে হবে, হয় পালিয়ে যা, নয় দৌড়াতে দৌড়াতে গর্তে ঢুক, নয় দৌড়াতে দৌড়াতে তওবা পড়ে ভালো মানুষ হয়ে বাংলাদেশে বসবাস কর। আমার বিশ্বাস আমাদের যে ঐক্য, আমাদের যে সহমত, আমরা যে সবাই মিলে যেভাবে গতকালকেও ঝাঁপিয়ে পড়েছি, এই বিষয়টা অব্যাহত থাকলে আওয়ামী লীগের এই যে সহযোগী যারা আছে ওরা আর বের হতে পারবে না। তবে একটি বিষয় আমি যেটা ভিডিওতেও বারবার বলছি, সতর্ক অবস্থায় থাকবেন। তৃতীয় কোনো গ্যাঞ্জামে ঢুকবেন না। আওয়ামী লীগের দোসর ছাড়া কাউকে আপনার টার্গেট থাকবে না। কোনো অন্যায় আচরণের সাথে আপনি সম্পৃক্ত হবেন না। মিডিয়া কর্মী, ইউটিউবার, অ্যাক্টিভিস্ট হোক আপনার বিরুদ্ধে, আপনি কোনো অপকর্ম করবেন না। তাদেরকে আইনের হাতে আপনি তুলে ধরবেন যদি সে দেশের বিরুদ্ধে করে, কিন্তু মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করবেন, স্বাধীনভাবে চলতে দিবেন। আমাদের টার্গেট হচ্ছে একটাই, যারা আমার দেশকে ভালোবাসে তাদেরকে আমাদের কোনো শত্রুতা নাই। যারা এই দেশটাকে ধ্বংস করে হাসিনার মতো করে, ওদের বিরুদ্ধে আপনার অ্যাকশন অব্যাহত থাকবে। হাসিনা স্টাইলে যেমন খুনি, লুটতারাজ, অন্যায় আচরণ করবে, তাদেরকে কোনো অবস্থায় আমরা কোনো অবস্থায় কোনো ওই আওয়ামী লীগের মতো করে ষড়যন্ত্র সংঘাতের পথে যেতে চাই না। প্রিয় বন্ধুরা আমার, সেদিকে খেয়াল রাখবেন। আন্দোলন যা করবেন নিজ দায়িত্বে করবেন, সে আন্দোলনের রেসপন্সিবিলিটিও আপনাকে নিতে হবে। কোনো জায়গায় যাতে আপনার এই সুযোগ নিয়ে কোনো কুচক্রী মহল সেখানে অন্য কোনো শেপে এটাকে দাঁড় করাতে না পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে এবং আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করলে আপনার উত্তর সুন্দরভাবে দিতে হবে। এক বাক্যে আওয়ামী দোসরদের ছাড়া এই বাংলাদেশের সবাই আমার আপন, একমাত্র আওয়ামী লীগের দোসররাই আমার শত্রু, ওদেরকেই নিশ্চিহ্ন করা আমাদের দায়িত্ব। আওয়ামী লীগের যে ভাইয়েরা ভুল করেছে ক্ষমা চাবে কিংবা মাপ চেয়ে সঠিক পথে আসবে, আল্লাহ তাদেরকে সেই পথে কবুল করলে আসবে। কিন্তু আমরা কোনো ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্রকারী কাউকে স্থান দিব না, তাদের সাথে সম্পর্ক রাখবো না। সম্পর্ক আমরা করব দেশের ভিত্তিতে, স্বাধীনতার ভিত্তিতে এবং ঐক্যবদ্ধ হব দেশপ্রেমিক নাগরিকদের সাথে। সে ব্যাপারেও আপনারা সবাই খেয়াল রাখবেন এবং সর্বোপরি নিজের দিকে খেয়াল রাখবেন। অতি উৎসাহী অনেক কার্যক্রম করেও যাতে আপনি আপনার কার্যক্রমের মধ্যে এমন কিছু না করে ফেলেন
যেটা আপনার সারা জীবনের কান্না, এই কাজও করবেন না। আমাদের আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে। এর বাহিরে বাংলাদেশের সব, উই আর ব্রাদার, উই আর অল আর সেম। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো অ্যান্ড উই নিড টু ইউনাইট টুগেদার। এই জায়গাটায় আমরা যাতে ভালো থাকি, এবং ষড়যন্ত্র এখনো কিন্তু চলছে, সে ব্যাপারেও মাথায় আপনার মগজের ভিতরে ঘিলু কাজ করতে হবে। আমার মতো করেই একই বক্তব্য আরো 5 জনে দিবে, দেখ না, কিন্তু এই 5 জন থেকে আপনার বুঝতে হবে কোনটা এখন ষড়যন্ত্রের দিকে যাচ্ছে, কোনটা এখন সত্যিকার দিকে যাচ্ছে, যেটা সত্য সেটা কি বলতে হবে। আমরা আওয়ামী লীগকে রক্ষা করতে চাই না। আওয়ামী লীগের জন্য মায়া কান্না আমাদের দেখিয়ে লাভ নাই। ওরা পালাবে না, ঘুমাবে না, থাকবে। দিস ইজ নট আওয়ার ডিউটি টু লুক আফটার দেম। আমরা, আমাদের ডিউটি হচ্ছে আমাদেরকে, দেশকে বাঁচিয়ে রাখা। অতএব আওয়ামী লীগ মুক্ত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিও ফুটেজগুলো দেখে এবং ডক্টর ইউনূস এবং সেনা প্রধানের বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটি নিয়ে বাংলাদেশের তোলপাড় চলতেছে। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে দেখতে চাই। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।